সব শঙ্কা দূর করে বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করায় বাঁধভাঙা উল্লাসে মাতান স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা। তানজিম সাকিব ও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা। পরবর্তী রাউন্ডেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ভক্তদের। টেনশনে ছিলাম না, আমার বিশ্বাস ছিল আমাদের বোলাররা পারবে। জিতে গেছি আমরা, সুপার ৮। আন্ডারডগ হিসেবে খেললে আমাদের উই হ্যাভ মোর স্ট্রেংথ, মোর চান্স, লেস স্ট্রেস। সো ইয়া, কংগ্রাচুলেশনস, ঈদ মোবারক সবাইকে। শুড বি এ গুড ঈদ। ভেরি হ্যাপি যে আমরা বোলিং করেছি অনেক ভালো, বাট আমরা যদি আরো ভালো ব্যাটিংকে করতে পারি তখন আমাদের সুপার ৮ কেউই আটকাতে পারবে না। এন্ড দেন ইফ উই ডু ওয়েল উইল বি প্রাউড অফ আওয়ার টিম টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। লেটস গো টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। এদিকে ঈদের দিনে জয় উপহার দেয়ায় টাইগারদের ধন্যবাদ জানিয়েছেন সমর্থকরা। তানজিম সাকিব ও মুস্তাফিজের দারুণ বোলিংয়ে উচ্ছ্বসিত তারা। দলের ব্যাটিং পারফরমেন্সে হতাশ হলেও সুপার ৮-এ শান্ত লিটনরা রানে ফিরবে বলে প্রত্যাশা সমর্থকদের। সামনে আরও 3টা ম্যাচ আছে, অস্ট্রেলিয়ার সাথে আছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, আফগানিস্তানের সাথে। এই 3টা ম্যাচের যে প্রত্যাশাটা, সেই জিনিসটা যদি আমাদের ভালো থাকে। বাংলাদেশের প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে, ব্যাটিংয়ে আরও ভালো করার দরকার। শেষ পর্যন্ত যদি ব্যাটিংয়ে ক্লিক করতে পারে তাহলে হয়তো বা সেমিফাইনাল পর্যন্ত। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সুপার ৮-এ খেলা ৮ দল। ১৯ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে শীর্ষ ৮-এর লড়াই। সুপার ৮-এর 2 গ্রুপ থেকে 2টি করে মোট 4টি দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৭ জুন একই দিনে হবে 2 সেমিফাইনাল ম্যাচ। আগামী ২৯ জুন বার্বাডোসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। টি-20 বিশ্বকাপে 20 দলের মধ্য থেকে নিশ্চিত হয়ে গেছে সুপার ৮-এ ওঠা ভাগ্যবান ৮ দল। 2 গ্রুপ থেকে 2টি করে দল খেলবে সেমিফাইনালে। ১৯ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ৮ পর্ব। এবার টি-20 বিশ্বকাপ হয়েছে অনেক অঘটনের সাক্ষী। গ্রুপ এ থেকে সুপার ৮-এ ওঠার সম্ভাবনা ছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে নানা বিতর্ক আর বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এর মাসুল দিয়ে সুপার ৮-এ ওঠা হয়নি পাকিস্তানের। 4 ম্যাচে মাত্র 2টিতে জিতেছে তারা। তাদের ব্যর্থতায় আসরে আলো ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। 5 পয়েন্ট নিয়ে স্বাগতিকরা পেয়েছে সুপার ৮-এর টিকিট। এছাড়া এ গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার ৮ আগেই নিশ্চিত করে ফেলে ভারত। বি গ্রুপ থেকে ফেভারিট অস্ট্রেলিয়া 4 ম্যাচের 4টিতেই দাপুটে জয় নিশ্চিত হয় সুপার ৮। তবে এই গ্রুপ থেকে শীর্ষ 8-এ যেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। স্কটল্যান্ডের সমান 5 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে ছিল ইংল্যান্ড, সেখানেই কপাল পড়ে স্কটল্যান্ডের। গ্রুপ সি-তে এবার শুরু থেকেই চমক দেখিয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে এখান থেকে সুপার ৮-এর টিকিট কেটেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও একচেটিয়া আধিপত্য ধরে রেখে টিকিট পায় সুপার ৮-এর। এই গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে 4 ম্যাচের 4টিতেই অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখে 8 পয়েন্ট নিয়ে সুপার ৮-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে 3 ম্যাচের জয়ে শীর্ষ 8-এ জায়গা পেয়েছে বাংলাদেশ। বাদ পড়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। পুরো টুর্নামেন্ট জুড়েই বেশ কিছু ভুল করেছে পাকিস্তান ক্রিকেট দল। পরিকল্পনা অনুযায়ী কোনো কিছুই করতে পারেনি মেন ইন গ্রিন। বিশ্বকাপে এমন ব্যর্থতার দায় পুরো দলের উপরই দিয়েছেন বাবর আজম। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসব কথা বলেন পাকিস্তান অধিনায়ক। শুধু তাই নয়, দায়িত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে খানিকটা বিরক্তি প্রকাশ করে বাবর বলেন, সবাইকে জানিয়েই অধিনায়কত্ব ছাড়বেন তিনি। এবারের বিশ্বকাপটা যেন দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। যে আশা নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ম্যান ইন গ্রিন, তার ছিটে ফোঁটাও পূরণ হয়নি দলের। বিশ্বকাপের আগে দল ভালো করার আশায় বাবর আজমকে আবারও অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও যে আশায় তাকে দলে ফেরানো হয়েছিল তা কিছুই পূরণ হয়নি। বিশ্বকাপের সুপার ৮ থেকে আরও আগেই বাদ পড়েছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল কেবলই নিয়ম রক্ষার। সে ম্যাচে দলের বোলিং ইউনিট ভালো করলেও ব্যাটিংয়ে ভালো করেনি পাকিস্তানের টপ অর্ডার। কোন রকম 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দল। সব মিলিয়ে বিশ্বকাপের শুরু থেকেই বেশ চাপে আছে ম্যান ইন গ্রিন। দলের এমন পারফরমেন্সের পর প্রেস কনফারেন্সে পুরো বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে কথা বলেন বাবর আজম। পুরো টুর্নামেন্ট জুড়েই বেশ কিছু ভুল করেছেন বলেও জানান এই পাক অধিনায়ক। পুরো দায় দলের বলেও মনে করেন তিনি।
দায় শুধু কারো একা বা একজনের নয়, আমরা জিতি দল হিসেবে, হারিও দল হিসেবেই। আমি প্রতিটি ক্রিকেটারের জায়গায় খেলতে পারবো না। 11 জন ক্রিকেটার মাঠে নামে সবারই আলাদা ভূমিকা আছে, এজন্যই তারা এখানে বিশ্বকাপ খেলতে এসেছে। আমার মনে হয় আমরা দল হিসেবে খেলতে পারিনি, পরিকল্পনা অনুসরণ করতে পারিনি, খেলা শেষ করতে পারিনি। থিতু হয়ে এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা দল হিসেবে ভালো খেলিনি। এমন পরিস্থিতিতে বাবরের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। দায়িত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে খানিকটা বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে পাক অধিনায়ককে। দায়িত্ব ছাড়তে হলে প্রকাশ্যেই দায়িত্ব ছাড়বেন বলেও জানান তিনি। এখানে যা হলো তা নিয়ে দেশে ফেরার পর আমরা আলোচনা করব। নেতৃত্ব যদি ছাড়তেই হয় প্রকাশ্যেই তা ঘোষণা করব, কোনো কিছুর আড়ালে লুকাবো না। যা হবে প্রকাশ্যেই হবে। তবে এই মুহূর্তে কিছু ভাবিনি এখনো। সিদ্ধান্ত যা হবে তা পিসিবির ব্যাপার। নিজেদের ব্যর্থতা মেনে নিতে অবশ্য আপত্তি নেই বাবরের, তবে এই ব্যর্থতা পুরো দলের উপরেই দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। দেশে ফিরে গিয়ে এই বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। তুরস্কের আনাতেলিয়ায় চলমান অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশি এই আর্চার। এবারের আসরের সেমিফাইনালে উঠে অলিম্পিক নিশ্চিত করেন তিনি। অলিম্পিকে কোটা প্লেসের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠেন সাগর। ফাইনালে উজবেকিস্তানের আর্চার সাদিকভ আমির খানের কাছে 6-0 সেটে হারেন সাগর। 5 সেটের খেলায় সরাসরি 3 সেট জেতায় আর বাকি 2 সেট প্রয়োজন হয়নি সাদিকভের। এই টুর্নামেন্টে র্যাঙ্কিং রাউন্ডে প্রথম স্থান অর্জন করেছিলেন উজবেকিস্তানের এই আর্চার। যদিও সেমিফাইনালে কিউবার আর্চার ফ্রাঙ্কো হুগোকে 7-1 সেট পয়েন্টে হারান সাগর। ফাইনালে হারলেও টুর্নামেন্ট থেকে অলিম্পিকের কার্ড সহ রৌপ্য পদকও জিতেছেন লাল সবুজের প্রতিনিধি সাগর। প্রতিবছর জাতীয় দলের ব্যস্ততায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারলেও এবার ভিন্ন রকম এক ঈদ পালন করলেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার। ঈদের আগে ফেডারেশন থেকে বেতন বোনাস না পেলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারাকেই বড় করে দেখছেন এই নারী ফুটবলার। 2 মেয়েকে একসঙ্গে পেয়ে ভিন্ন এক আমেজ বিরাজ করছে আফ্রিদার পরিবারেও। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রশান্তি, কিন্তু অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আফ্রিদা খন্দকারের কাছে এবারের ঈদটা অন্য যে কোনো বারের তুলনায় ভিন্ন। লাল সবুজের জার্সি গায়ে কখনো দেশের বাইরে, কখনো আবার দেশেই বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না এই ফুটবলারের। তবে এবার আর পরিবার থেকে দূরে নয়, বাবা মা বোনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপনের উপলক্ষ পেলেন অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আফ্রিদা। যদিও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার আগে খুব একটা স্বস্তি নিয়ে ফিরতে পারেননি নারী ফুটবলাররা। গেল বেশ কয়েক মাসের বেতন বোনাস ছাড়াই বিবর্ণ একটা ঈদ পালন করতে হচ্ছে সাবিনা, মাসুরা, মারিয়া মান্ডাদের। তবে সেই আক্ষেপ ভুলে পরিবারের সঙ্গে এবারের ঈদ পালন করতে পারাটাই যেন বড় পাওয়া আফ্রিদার কাছে। প্রত্যেক বছরই ফেডারেশনে ঈদ করতে হয়, বিশেষ করে কুরবানি ঈদটা। এই সময় খেলা থাকে দেখে ছুটি দেয় না, তো এবার কুরবানি ঈদ বাসায় করতে পেরে আত্মীয় স্বজন সবার সাথে কাটাতে পেরে খুবই ভালো লাগতেছে। এদিকে আফ্রিদার বড় বোন বক্সিং এ গোল্ড মেডেলিস্ট আফরা খন্দকার প্রাপ্তির জন্যও এবারের ঈদটা অন্যরকম। বোনকে কাছে পেয়ে বাদ ভাঙা উল্লাস তার। পুরো পরিবারে বিরাজ করছে দারুণ এক ঈদ আমেজ। এবারও বাসাতে এসছে, আমরা একসাথে ঈদ পালন করছি, কুরবানি করছে সেটা দেখছি, একসাথে গোশত কাটছি, সবাইকে বিলি করছি, এটার একটা আনন্দ। আমাদের পরিবারে এবার ঈদের একটু আনন্দ ভিন্ন রকম, তার কারণ হচ্ছে আমার 2টি মেয়ে, কিন্তু একজন বাড়ি থাকে আর একজন বিকেএসপি থাকে। আমরা সকলে মিলে কিন্তু আজকের এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি। জাতীয় দলের ক্যাম্পে থাকায় সচরাচর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না আফ্রিদা খন্দকারের। সময় সংবাদ, সাতক্ষীরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। ক্রিকেটের রেকর্ড গড়া হয় ভাঙার জন্য, কিন্তু সেই রেকর্ড গড়া আর ভাঙার মাঝে একটা সময় সব সময়ই থাকে। সেটা কখনো কখনো বছর, কখনো কখনো বা দশক, আবার যুগও পেরিয়ে যায়। কিন্তু বর্তমান মডার্ন ক্রিকেটে সকালে যে রেকর্ডটা হয় সেটা রাত পর্যন্ত টিকবে কিনা সেই গ্যারান্টিটাও থাকছে না। দর্শক, এরকম বিভিন্ন রেকর্ড এবং বিশ্বকাপের পুরো আয়োজন নিয়ে কথা বলবো। বিশ্বকাপের বিশেষ আয়োজন স্বাগত জানাচ্ছি টাইম আউটে। আমি নিয়ন মোহাইমিন, আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, যে রেকর্ডটার কথা বলছিলাম, আজ সকালে দেখলাম তানজিম হাসান সাকিব 21টা ডট বল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ ডট বলের রেকর্ড করলেন। 12 ঘন্টাও পেরোয়নি ম্যাচটা শেষ হবার।
লকি ফার্গুসন পুরো 4 ওভারের 4টা ওভারই মেডেন নিয়েছেন, 3টা উইকেটও নিয়েছেন। আদৌ কি টি-20 ক্রিকেট দেখছি না কি দেখছি ঠিক বুঝতে পারছি না এই বিশ্বকাপে। না আসলে কারণ হলো যে টি-20 ফরম্যাটে আমরা সবাই জানি ট্রু উইকেটে খেলা হয়, ব্যাটসম্যানদের ম্যাক্সিমামদের ডমিনেটিং পারফরমেন্স দেখি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ একটু ডিফারেন্ট। আমরা জানি নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত সব জায়গায় আমরা দেখছি যে বোলাররা ডমিনেট করছে, বোলাররা ডমিনেট করে তারপরেও টি-20 ফরম্যাটে হয়তো বা 130, 40, 50 এরকম স্কোর হয়তো বা লো, ওইটাকে আমরা লো স্কোরিং বলি বর্তমান ক্রিকেটে। কিন্তু এখন যেই ধরনের খেলা হচ্ছে আর বোলাররা যেই ওয়েতে ডমিনেট করছে, মানে সাকিবের রেকর্ডটা সকালবেলা করেছে যেটা বললেন, বিকেলবেলা এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি এরকম পারফরমেন্স হয়তো বা রান হয়, ডট বল হয়, কোনো রান নাই 4 ওভারে 3টা উইকেট, ডেফিনেটলি মানে আনবিলিভেবল। মানে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলে ক্রিকেটটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যদিও বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজের হোস্ট কান্ট্রি, তারপরেও সেই বিশ্বকাপটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, সেখানে একটা চেষ্টা করা হলো। কিন্তু আদৌতে কি আইসিসি সফলতা পেয়েছে? কারণ যে ম্যাচগুলো আমরা দেখলাম, মানে ক্রিকেটের যে বিজ্ঞাপনের কথা বলি বা টি-20 ক্রিকেটের যে বিজ্ঞাপনের জন্য এই আয়োজন, সেখান থেকে কি আদৌ কোনো সফলতা আসলো? না, কিছুটা হয়তো বা যে চিন্তা ভাবনা করে যে আমেরিকার মতো টিম সুপার 8-এ খেলছে, এটা তো গুড সাইন যে ক্রিকেটের। নেপালের মতো টিম কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে না, আমাদের সাথে কম্পারেটিভ ক্রিকেট খেলছে এটা না, কিন্তু সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট আমাদের সাথেও ভালো অবস্থানে ছিল, জেতা ম্যাচ ছিল, এটা হেরেছে, ওভারঅল ভালো ক্রিকেট খেলছে। আর এটা গুড সাইন যেটা হয়তো আমরা আগে দেখেছি আমিরাস বা ওরা যেরকম টিম করেছিল, মানে আরব আমিরাতের কথা বলছি, ওরা বিভিন্ন ইন্ডিয়ান, পাকিস্তান বা আমেরিকার হয়তো অনেক প্লেয়ার হয়তো ন্যাচারাল অরিজিন হয়তো ইউএসএর না, কিন্তু নেপালের যেটা হলো মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু অরিজিন, এই জন্য এই ক্রিকেটটাও বেশ জনপ্রিয়, ওরা হয়তো ভালো ক্রিকেট খেলবে, এটা হয়তো গুড সাইন, হয়তো এশিয়ার হয়তো আরেকটা বড় ভালো টিম আমার সামনের দিকে আগাবে আশা করছি। তবে যেটা বলছিলেন যে বিশ্বায়নের ক্ষেত্রে এই উইকেটটা যদি আরেকটু ট্রু হতো, এইটা হয়তো ক্রিকেট দর্শকরাও এনজয় করতো, ক্রিকেটের জন্য ভালো হতো। কারণ এটা টি-20 ক্রিকেট, এটা হয়তো মানে টেস্ট ক্রিকেট হয়তো উইকেটে এরকম ডিফিকাল্টিস থাকতো, ব্যাটসম্যানরা সার্ভাইভ করতে ডিফিকাল্ট। টি-20 ক্রিকেটে শর্টার ভার্সন, এই জায়গায় ব্যাটসম্যানদের শর্টস খেলতেই হবে, মানে 4-6 মারার ছাড়া বিকল্প নেই, ওভার কম, স্বাভাবিক এখানে যদি উইকেট সাপোর্ট না করে ভেরি ডিফিকাল্ট। ভাইয়া সুপার 8 নিশ্চিত হয়ে গেছে, এখনও গ্রুপ পর্বের আরও একটা ম্যাচ বাকি, ভোরবেলা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের, কিন্তু আমরা সুপার 8 জেনে গেছি কাদের মধ্যে খেলাটা হবে। সুপার 8-এ একমাত্র চমক বলা হয় যুক্তরাষ্ট্র, পাকিস্তানকে সরিয়ে। বাংলাদেশকেও কি চমক বলবেন? না, বাংলাদেশকে আমি ঠিক চমক বলবো না, যে এই গ্রুপে যদি দেখেন ওভারঅল যদি টিম দেখেন, তো আপনি বাংলাদেশ সুপার 8-এ যাওয়াটা কিন্তু বাংলাদেশের অস্বাভাবিক ছিল না। হয়তো শ্রীলঙ্কা, বাংলাদেশ, আবার সাউথ আফ্রিকা হয়তো শক্তির বিচারে বলা যায় টি-20 ফরম্যাটে হয়তো সাম্প্রতিক ফর্মটা আবার পক্ষে ছিল না বাংলাদেশ। হ্যাঁ, ফর্ম তো পার্মানেন্ট না, মানে ক্লাসটা তো আপনার পার্মানেন্ট। বাংলাদেশ টিম তো হয়তো বা টি-20 ফরম্যাটে আমি সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে ওই ধরনের বড় শক্তি না, তারপরেও বাংলাদেশের যে স্ট্রেংথ আছে, বাংলাদেশে কিন্তু সুপার 8-এ যাওয়ার মতো অ্যাবিলিটি বাংলাদেশের আছে। আমরা যে শ্রীলঙ্কার সাথে যে কোনো সময় কিন্তু ম্যাচ জিতি হারি এরকম অ্যাবিলিটি বাংলাদেশ সবসময় আছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছি আমরা, যদি এরকম হতে পারতো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার মতো আমাদের অবস্থান ছিল। কিন্তু এইটা একটা বড় সাপোর্ট, এই ধরনের উইকেট, যে ধরনের উইকেট খেলা হচ্ছে, এই ধরনের উইকেট কিন্তু বাংলাদেশ ভেরি ডেঞ্জারাস টিম। আমরা জানি এটা হয়তো আমরা ঢাকায় উইকেটের সাথে কিছুটা সিমিলার, হয়তো বা এটা একটু বেশি ডেঞ্জারাস উইকেট মানে ব্যাটসম্যানদের জন্য, বা তারপরে আমরা একটু স্লো উইকেটে আমরা ভালো টিম, এবং স্লো উইকেটে যেটা হয় কি, যদি শক্তির ডিফারেন্সটা কিন্তু কমে যায়, এখন অপোনেন্ট যদি স্ট্রং সাইডে হয়, আপনি দেখেন সাউথ আফ্রিকা কিন্তু প্রতিটা ম্যাচ স্ট্রাগল করে এই জায়গায় এসছে, 4টা ম্যাচই জিতেছে, প্রতিটা ম্যাচে কিন্তু স্ট্রাগল করেছে। এই জন্য বলেছি যে বাংলাদেশ কিন্তু আমরাও হয়তো 4-0 4টা ম্যাচ জিতে যাওয়ার মতো সুযোগ ছিল। সব কিছু বিবেচনা করে একমাত্র হয়তো বা সারপ্রাইজিং পারফরমেন্স যদি বলা হয় যে ইউএসএরটা, আর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স বলো আফগানিস্তানেরটা, এখন পর্যন্ত সুপার পারফরমেন্স করে যাচ্ছে। ওই নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কাই আসলে এখন পর্যন্ত তাহলে সবচেয়ে বেশি অভাগা, মানে যাদেরকে ধরাই হয়েছিল যারা সুপার 8-এ থাকবে তারাই শেষ পর্যন্ত সুপার 8-এ আসলো না। নিউজিল্যান্ডের অবশ্যই আমরা অনেক চিন্তা করতে পারি। নিউজিল্যান্ডের যে ক্রিকেটের গ্রাফ, ওরা কিন্তু সবসময় একটা স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলে আসে, সবসময় মেইনটেইন করে, আইসিসি ইভেন্টে বরাবরই সবসময় ভালো পারফর্ম করে, এবং টিমটাও এরকম এক্সট্রাঅর্ডিনারি। স্বাভাবিক ওদেরটা একটু শ্রীলঙ্কার পর যে সুপার 8-এ কনফার্ম বলা যায় না। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা হয়তো কিছুটা আপনি নিশ্চিত বলতে পারেন যে এই গ্রুপে মানে বেস্ট টিম, কিন্তু বাকি টিমগুলি কিন্তু বাংলাদেশ, এখানে শ্রীলঙ্কা, যে কোনো একটা জল যাবে এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল। বাংলাদেশের এখন যারা গ্রুপ প্রতিপক্ষ হয়েছে, অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান, মানে অনেকে বলছে কঠিন প্রতিপক্ষ, তো ওই পাশেও যে টিমগুলো আছে খুব বেশি যে একেবারে খারাপ তা কিন্তু নয়। যেই গ্রুপটাতে বাংলাদেশ পড়েছে, এখন বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার 8, সেটা পূরণ হয়েছে। এখন যদি বাংলাদেশকে আপনি, মানে একজন ক্রিকেটার হিসেবে আপনার কাছে জানতে চাওয়া যে এখন বাংলাদেশকে আপনি কিভাবে সামনের দিকে এগোনোর পরামর্শ দিবেন, মানে ম্যাচ বাই ম্যাচ নাকি
লক্ষ্যটা আরেকটু বড় করা উচিত? এত দূরে চিন্তা করলে লাভ নেই, কারণ হলো আপনি যদি সার্কেলটা ছোট করেন, আপনি নেক্সট মানে ক্রিকেটটা এরকমই, আপনি যদি পুরো ওভারের কথা চিন্তা করেন আপনার এক্সট্রা প্রেশার, আপনি নেক্সট বল কি আসতেছে ওইটা চিন্তা করাই ভালো। নেক্সট বলটা আপনার কীভাবে ফেস করবেন ওইটাকে আপনি সার্ভাইভ করার পরে নেক্সট বলের কথা চিন্তা করবেন। সেম ওয়েতে আমরা এত একটা দুইটা তিনটা সবাই স্ট্রং টিম, আমরা ফার্স্ট ম্যাচটা চিন্তা করবো। ফার্স্ট ম্যাচটা ভালো করলে ডেফিনেটলি যে কনফিডেন্সটা আসবে নেক্সট ম্যাচে যাবেন। ফার্স্ট ম্যাচটা ভালো করার কথা চিন্তা করতে হবে। আমি যেটা বলছিলাম যে এইবারে টি-20 ফরম্যাটে টিমগুলোর ডিফারেন্স কিন্তু একটু কমে গিয়েছে। আপনি দেখেন অস্ট্রেলিয়াও জিতেছে, ইংল্যান্ড, সবাই কিন্তু অনেক ম্যাচে কিন্তু স্ট্রাগল করে ম্যাচ জিতেছে। এই জন্য উইকেটটা একটা বড় ডিফারেন্স তৈরি করে দিয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের বড় একটা অপরচুনিটি আছে ভালো করার। আমরা যদি আমাদের সবচেয়ে বড় স্ট্রাগলিং যেটা জায়গা আমাদের ব্যাটসম্যানরা, আমাদের বলাররা অসাধারণ পারফর্ম করছে বলতে গেলে, সবাই ভালো বোলিং করছে। সেম ওয়েতে মানে ইয়াং রিশাদদের কথা বলি বা তানজিদ সাকিবের কথা বলি, মুস্তাফিজ তো আইপিএলের পর থেকেই আগের মুস্তাফিজ চেয়ে বেটার শেপে আমি মনে বলবো যে এখন খুব ডেঞ্জারাস অবস্থা আসছে এবং উইকেটটা ওর জন্য ভেরি আইডিয়াল। সব কিছু মিলে আমাদের বলার এক্সটেন্ড করছে। আমরা যদি ব্যাটসম্যানরা উপর থেকে যদি একটু ভালো পারফর্ম করতে পারি ডেফিনেটলি আমরা যে কোনো টিমের সাথে কম্পিট করতে পারবো। বাংলাদেশ নিয়ে তো আরো কথা বলবো, আমি ওভারঅল একটা জিনিস জানতে চাই আপনার কাছে। এখন পর্যন্ত যে 8টা দলকে দেখলাম আমরা, ওভারঅল পারফরমেন্স যদি বিচার করা যায় এই 8টা দলের মধ্যে একেবারে শীর্ষে রাখবেন কাকে পারফরমেন্স ওয়াইজ? ইন্ডিয়া? আমি আফগানিস্তানকে রাখবো ওভারঅল এই পর্যন্ত পারফরমেন্স আফগানিস্তানকে, ওদের এক্সট্রাঅর্ডিনারি বোলিং ইউনিট এবং টপ অর্ডারে দেখেন অন্য যে কোনো টিমের কিন্তু একজন হয়তো রান করেছে কোনো ম্যাচে, বড় স্কোর করার ক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের গুরবাদিনের কথা বলেন বা ওদের যে জারদানের কথা বলেন, ওরা যেই ব্যাটিং করছে মানে ওদের একটু ডিফারেন্ট। বা আমরা জানি আফগানিস্তানের মেইন স্ট্যান্ড স্পিন, কিন্তু বোলাররা এখন ভালো বোলিং করছে, সরি ব্যাটসম্যানরাও কিন্তু টপ অর্ডারে ভালো ব্যাটিং করছে, যেটা ওদের জন্য বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে। ওরা যে কোনো ওপেনের এগেনস্টে যদি একটা ডিসেন্ট স্কোর করতে পারে, ওদের যে বোলিং ইউনিট সবারই কিন্তু টাফ টাইম দেওয়ার মতো যাচ্ছে। আর ওভারঅল অস্ট্রেলিয়া এমন একটা টিম, আমরা জানি আইসিসি ইভেন্ট বলেন যে কোনো টাফ টাইমে যে ওরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করা শুরু করে। আইসিসি ইভেন্টের জন্য মনে হয় টিমটা ডিফারেন্ট টিম হয়ে যায়, মনে হয় যে ওই পারফরমেন্সটা ডিফারেন্ট। আরেকটা জিনিস ওয়েস্ট ইন্ডিজ হোম কান্ট্রি আর টি-20 ফরম্যাটটা ওদের জন্য এটা আমরা জানি সবাই জানি যে আইডিয়াল প্ল্যাটফর্ম এবং যেই কারণেই কিন্তু এত প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ডমিনেটিং করে ওদের প্লেয়াররা। যেই ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের চিন্তা করেন একটা পর্যায়ে মনে হয়েছিল যে খুব 100 হবে না, ওইখান থেকে রাদারফোর্ড যে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস, এরকম অনেক প্লেয়ার আছে যেই ওয়েস্ট ইন্ডিজ টিমে ম্যাচ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি, একজনে হয়তো ম্যাচ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি আছে। এরকম প্লেয়ার অনেক বেশি ওয়েস্ট ইন্ডিজ টিমে, যেটা হয়তো টি-20 ফরম্যাটের জন্য খুব প্লাস পয়েন্ট। আপনার প্রথম 3 জনের মধ্যে তাহলে ইন্ডিয়া নেই? না না, ইন্ডিয়া নেই না বলি, ইন্ডিয়া তো ওভারঅল আমি বর্তমান পারফরমেন্সটার কথা বলছি। ওভারঅল টিম তো ডেফিনেটলি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আপনাকে 1-2 রাখতেই হবে। ইন্ডিয়া তো সুপার মানে আপনি যদি কম্প্যাক্ট টিম বলেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সাইড। আমি বলছি এই পর্যন্ত পারফরমেন্সটা বলছে ইন্ডিয়া হয়তো খুব ভালোভাবেই এই সুপার 8-এ এসছে, কিন্তু যে স্ট্যান্ডার্ড পারফরমেন্সটা বলবে ইন্ডিয়া কিন্তু ব্যাটসম্যানের টপ অর্ডার ব্যাটসম্যানটা বিরাট কোহলির কথা বলেন, আপনি যদি বলেন টপ অর্ডার রান পায় না, এরকম টপ অর্ডার অনেক, রোহিত শর্মা প্রথম ম্যাচে একটা 50 করেছে, সব ব্যাটসম্যানরাই কিন্তু ওইভাবে সূর্যা কুমার ওইভাবে রান করে নাই, বাট যেইভাবে রান করার দরকার ওদের যেই ক্লাসের প্লেয়ার, উইকেটটা একটা বড় ফ্যাক্টর, তারপর ওইভাবে এখন পর্যন্ত ওই পারফরমেন্সটা হয় নাই। এই জায়গায় বলছি পারফরমেন্স ওয়াইজ এখন পর্যন্ত আফগানিস্তানের পারফরমেন্সটা ডিফারেন্ট, এটা বলছি। শোনো ভাই, বারবারই আমরা আসলে উইকেট এবং কন্ডিশনের কথা বলছি। আজকের বাংলাদেশ ম্যাচটাও যদি বাদ দিই, মানে উইকেটটা কি একেবারেই আনপ্লেয়েবল যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে খেললো? অন্যান্য দিনও আমরা অন্য ব্যাটসম্যানদেরকেও দেখেছি, আজ পাপুয়া নিউগিনিকেও দেখলাম, যদিও নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ এক্সট্রা অর্ডিনারি, বাট নিউজিল্যান্ডও যখন ব্যাটিং করতে নেমেছে খুব যে স্বস্তিতে ছিল তা না। মানে উইকেটটা কি খুব বেশি আনপ্লেয়েবল, নাকি ব্যাটসম্যানদের ওই যে মাথার মধ্যে আইপিএল মাত্রই শেষ হলো, বেশিরভাগ ক্রিকেটাররা ওখান থেকে খেলে এসেছে, এক ধরনের উইকেট, মানে অনভ্যস্ততাও একটা সমস্যা ক্রিয়েট করছে? টি-20 ফরম্যাটের মাইন্ডসেট আপনার থাকে আপনাকে স্ট্রোক খেলতে হবে। আপনাকে স্ট্রোক খেলতে হলে কী হয়, যেটা হলে আপনাকে উইকেট সাপোর্ট করতে হবে। আপনি যদি স্লো টার্নিং উইকেটে চাইলেও কিন্তু আপনার, এইটা তো টেস্ট ক্রিকেট না যে আপনি সময় নেবেন হয়তো বা ভালো বলগুলি যখন লুজ বলের জন্য ওয়েট করবেন, এই সুযোগটা কিন্তু এখানে টি-20 ফরম্যাটে নেই। আপনাকে রান করতে হলে বল হলো 120, এর মধ্যে আপনার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। উইকেট যখন সাপোর্ট না করে তখন আপনি যদি স্ট্রোক খেলতে চান তখন উইকেট পড়ছে, মানে সব দলই দেখেন অনেক বেশি উইকেট পড়েছে, উইকেট পড়ে যাচ্ছে, উইকেট বড় শট খেলার জন্য সাপোর্ট করছে না, এই কারণে ওই ধরনের রান হচ্ছে না উইকেটে। এখন যদি আপনি এটা হয়তো 50 ওভারে উইকেটে হতো তাহলে হয়তো একটু ডিফারেন্ট দেখতে পারতেন, সময় নিচ্ছে, উইকেটে হয়তো ডিসেন্ট উইকেট। তো টি-20 ফরম্যাটে উইকেট সাপোর্ট না করলে ভেরি ডিফিকাল্ট ব্যাটসম্যানের জন্য। বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এখন কথা বলতে চাই। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, ব্যাটসম্যানরা খারাপ করছে, বোলাররা ভালো করছে, এটা আমরা সবাই জানি। একজন প্লেয়ারের কথা আমার বিশেষ করে জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে খুব বেশি, শরীফুল ইসলাম। লাস্ট 1 বছরে বাংলাদেশের বেস্ট বোলার, বেস্ট পারফর্মার ওয়ার্ল্ড ক্রিকেটে, খুব সম্ভবত 1 থেকে 3-এর মধ্যে পেসারদের মধ্যে তিনি ছিলেন। তাকে আমরা দলে জায়গা দিতে পারছি না। আমাদের পেস অ্যাটাক এতটাই দুর্দান্ত,
এই ওয়ার্ল্ড কাপে? এটা আমাদের জন্য গুড সাইন। বাংলাদেশে আমরা জানি আমাদের ফাস্ট বোলিং কোনো সময় আমরা এক্সট্রাঅর্ডিনারি ফাস্ট বোলিং ইউনিট ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে এই ইউনিটটা কিন্তু অসাধারণ পারফর্ম করছে। মানে আপনি যদি তানজিব সাকিবের কথাই বলেন যে টিমে ইনক্লুশন হওয়াটা ওর জন্য মানে শিওর ছিল, নিশ্চিত ছিল না। মানে অনেকেই হয়তো সাইফুদ্দিনকে চেয়েছিল যে অলরাউন্ডার হয়তো ওই জায়গাটায়, ও টিমে ইনক্লুশন অনেক হয়তো মিডিয়া সাংবাদিকতা অনেক জায়গায় হয়েছে, কতটুকু যুক্ত হলো এবং যে ওয়েতে পারফর্ম করছে এই ওয়ার্ল্ড কাপে। শরীফুলের ইনজুরি সবাই একটু ডাউট ছিল যে কতটুকু ওই জায়গাটা রিপ্লেস করতে পারবে। শরীফুলের এক্সপিরিয়েন্সটা অনেক বড় ফ্যাক্টর ছিল, ওর রিসেন্ট পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ফাস্ট বোলিংদের মধ্যে। স্বাভাবিকভাবেই আমরা একটু অডিট ছিলাম সবাই, বা এটাই ট্রু, কিন্তু তানজিব যে ওয়েতে পারফর্ম করেছে, যেই ওয়েতে আমার মনে হয় বাংলাদেশ এই জায়গায় আসার ক্ষেত্রে তানজিব সাকিবের বোলিংটা কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচটা যদি দেখি, ওর যে ইনিশিয়াল যে স্টার্টটা, এটা কিন্তু ম্যাচকে বাংলাদেশ এত লো স্কোরিং ম্যাচে বা মানে ম্যাচে ফেরানো কিন্তু নট ইজি, এবং ওর বোলিংটাই কিন্তু ওভারঅল সব কিছু ইনক্লুড করেছে। শরীফুল একদিক দিয়ে আমি বলবো যে প্রথম দিন ফার্স্ট ম্যাচে যে বলেছিল শরীফুল ফিট, আমি চেয়েছিলাম যে আরও 1-2টা ম্যাচ রেস্ট পাক, কারণ যেহেতু হাতে স্টেজ পেয়েছে। আমার মনে হয় আমি এটা একটা মধুর সমস্যা টিম ক্যাপ্টেনের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য। তারপর বলে গুড সাইন, পারফর্ম করা, টিম কম্বিনেশন করে, হয়তো যে কোনো সময় হয়তো ওরকে দরকার পড়তে পারে, ও যাতে বেশ শেপে থাকতে পারে। রিশাদ হোসেনের কথা কি বলবেন? লেগ স্পিনার বাংলাদেশের জন্য বিরল এক জিনিস, এই জিনিসটাকে কখনোই আমরা নার্চার করি না। যখনই যে এসেছেন সময়ের সাথে সাথে ঝরে গেছেন। রিশাদকেও যে খুব বেশি আমরা নার্চার করেছি তা না, হাথুরু সিংহে অনেক বেশি জেদ করে তাকে দলের সঙ্গে রেখেছিলেন, রেজাল্ট দিচ্ছেন। টি20 ফরম্যাটে দেখবেন কিন্তু অলওয়েজ কিন্তু লেগ স্পিনাররা কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স ওদের সব ক্রিকেট দেখেন, বিকজ অফ টি20 ফরম্যাটটা আপনি যেটা বললাম একটু শর্টার ভার্সন, এখানে শর্টস খেলতে হবে। আপনি যদি মোটামুটি কোয়ালিটি স্পিনার আপনার দলে থাকে, আপনি কিন্তু উইকেট পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকে। কিন্তু শর্টস খেললে ওই লেগ স্পিনার এমন একটা বোলার, যদি ভালো বলে শর্টস খেলতে চান, আপনার উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। আবার আমরা অনেক দিন যাবত এই জায়গাটা আমরা খুব মানে স্ট্রাগল করছিলাম, খুব একটা ভালো কোয়ালিটির স্পিনার কিন্তু আমরা পাচ্ছিলাম না। রিশাদ অসাধারণ পারফর্ম করছে, এটা অবশ্যই হাতুরা সিং কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সমালোচনা করি, অনেক ক্ষেত্রে সমালোচনা, কিন্তু এই জায়গায় ওকে ক্রেডিট দিতেই হবে। ও কিন্তু মোটামুটি ফোর্স করি ওকে ক্যারি করেছে। এবং আমাদের যদি ডোমেস্টিক ক্রিকেট দেখেন, ডোমেস্টিক ক্রিকেট অনেক বড় বড় টিমে খেলে, ওইখানে কিন্তু আর অপরচুনিটি দেওয়া হয় না, টিমে কিন্তু সব অপরচুনিটি পায় না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কিন্তু ও কিন্তু খুব বেশি রেগুলার খেলতে পারেনি। হয়তো এরকম বলা হয়েছে যে এরকম হয়েছে যে এটা তো আসলে আমরা চ্যাম্পিয়নের জন্য আসি, কিন্তু বাংলাদেশ টিমে কিন্তু যেভাবে হাতুরা সিং ওরা ব্যাক করেছে, ডেফিনেটলি ওর মধ্যে কোয়ালিটি আছে, যেটা প্রুভ করেছে সময়ের সাথে সাথে। বাংলাদেশের যদি ম্যাচটি দেখেন, শ্রীলঙ্কার সাথে ম্যাচ দেখেন, পরবর্তী নেদারল্যান্ডের সাথে ম্যাচ দেখেন, বাংলাদেশ যে ম্যাচে কামব্যাক করার ক্ষেত্রে লেগ স্পিন কত ইম্পর্টেন্ট, টার্নিং ম্যাচ টার্ন করার মতো অ্যাবিলিটি রাখে, যদি এটা রিশাদ প্রমাণ করেছে। এবং প্রেশার সিচুয়েশন সবচেয়ে বড় জিনিস, যদি এরকম প্রেশার মুভমেন্টে আপনি যখন ভালো পারফর্ম করেন, ডেফিনেটলি আপনার মধ্যে ওই কোয়ালিটি, ওই স্ট্যান্ডার্ডটা আছে। কারণ ভাই আমাদের সময় একেবারে শেষ, আমি ছোট্ট করে আপনার একটা মন্তব্য চাবো একজন ব্যাটসম্যান হিসেবে। এই যে টপ অর্ডার, মিডল অর্ডার সবাই স্ট্রাগল করছে, ব্যাটসম্যান ফিরে আসবার জন্য কি করতে পারে? বেসিক আমার মনে হয় যে স্বাভাবিকভাবে যখন একটা ব্যাটসম্যান স্ট্রাগল করে, আমরা সবাই যারা স্ট্রাগল করছে সবাই কিন্তু ক্লাস প্লেয়ার, যদি বেসিক ফিরে যাবে। এখন এইটা একটা প্লাস পয়েন্ট আছে, এখানে কিন্তু খুব বেশি স্ট্রোক খেলার দরকার নেই। এখানে কিন্তু যে উইকেটগুলি যেরকম, আপনি যদি বেসিক রেখে ডিসেন্ট পারফরমেন্স করেন, আপনি মোটামুটি স্ট্রাইক রেট, এখানে কিন্তু 150 স্ট্রাইক রেটে কেউ ব্যাটিং করা সম্ভব না। এখানে কিন্তু 100-120 স্ট্রাইক রেটেও অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা মেনটেন করলে ডেফিনেটলি হতে ফরওয়ার্ড ফিরতে পারবে। ভাই অনেক ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করব বাংলাদেশ অন্তত গ্রুপ পর্বে যেভাবে খেলেছে সুপার 8-এ, তার চেয়ে আরও একটু ভালো পারফর্ম করে বাংলাদেশের মানুষকে আরও কিছু মানে খুশির সংবাদ, আরও কিছু উপলক্ষ এনে দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। এ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।